এই প্রথমেই রাজ্য দেখলাম যেখানে একটা গভর্নমেন্ট সংস্থা অন্য গভর্নমেন্ট সংস্থার এগেনস্টে এবং মুখ্যমন্ত্রীর এগেনস্টে রিট পিটিশন করতে হচ্ছে। মানে এটা কতটা যে দুর্ভাগ্যজনক। মানে আমাদের ফ্রেমার্স অফ আওয়ার কনস্টিটিউশন আজকে যদি ডক্টর বি আর আম্বেদকর বেঁচে থাকতেন, মানে সে মনে হয় তো নিজেই হেসে কুটিপাটি হয়ে যেতেন যে আর্টিকেল 226 বা আর্টিকেল 32 অফ আওয়ার কনস্টিটিউশন, যেটাকে বলা হয়েছে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সিকে ছুটতে হচ্ছে কোর্টে। কি আছে ওই সবুজ ফাইলটায়, কি আছে? মানে যদি উনি সবসময় বলে এসছেন আমি কোনো দুর্নীতিতে জড়িত নয়, কেউ কোনো দুর্নীতিতে জড়িত নয়, তাহলে বারবার যখন রাজীব কুমারের ঘটনাটি ঘটলো তখন কেন তাকে ধর্নাতে বসতে হচ্ছে? মানে একজন চিফ মিনিস্টার শহরের সব থেকে গ্যাঞ্জাম জায়গায় বসে পড়ছেন ধর্নাতে, যেন মনে হচ্ছে উনি অপোজিশন। যদি উনি বারবার করে বলছিলেন সেই দিনকে, ঘটনার দিনে ৮ তারিখে, যে তৃণমূলের নাকি প্রার্থী লিস্ট আছে ওখানে, তৃণমূলের পার্টির নিজস্ব কিছু ডকুমেন্টস এটসেট্রা আছে। তো যদি পার্টিরই ডকুমেন্টস এটসেট্রা থাকে তাহলে সেই জিনিসগুলো কলকাতা পুলিশের অফিসিয়ালসরা কেন হাতে ধরে করে ওনার গাড়িতে তুলবে? তাহলে উনি ওনার কর্মীদেরকে নিয়ে যেতেন, তৃণমূলের কর্মীদেরকে নিয়ে যেতেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি তো নিজেই স্বীকার করছেন যে এটা তৃণমূলের কাগজ ছিল ওখানে। জিনিসপত্র এই রেসপেক্টেই ছিল যে ভুয়ো ভোটাররা কিভাবে, কারা কারা ভুয়ো ভোটার আছে, তাদেরকে কত টাকা দেওয়া হয়, তাদেরকে কিভাবে মোবিলাইজ করা হয়, হয়তো এই জিনিসপত্র হয়তো লেখা ছিল। আজকে তো একটা নোটিফিকেশন এসছে অনারেবল চিফ জাস্টিসের অফিস থেকে যে যারা যারা শুধু ইনভলভড আছে ওই দুটি মামলাতে, শুধু তারাই এন্ট্রি পাবেন এবং মামলাটি লাইভ স্ট্রিম করা হবে। দেখুন, ইডি কি অ্যালিগেশনস দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেটা তো নিয়ে আমি বলতে পারবো না, কারণ আমি ইডিকে রিপ্রেজেন্ট করি না। বাট অ্যাজ আ স্টুডেন্ট অফ ল অ্যান্ড অ্যাজ আ প্র্যাকটিশনার অফ ল, এটাই বলতে পারি যে প্রত্যেকবারই এরকম একটা সেম ঘটনা ঘটছে যে যাদের এগেনস্টে এরকম কিছু দুর্নীতির অ্যালিগেশন বা কোনো কিছু অ্যালিগেশন আসছে, তাদের পাশে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী। কিন্তু অন্য অন্য জায়গায় যখন আপনার মনে পড়ে যখন আরজি করের ঘটনাটি হলো, সেদিন একটা রাত্রিরে একটা মব গিয়ে সেখানেও প্লেস অফ অকারেন্স কে ধ্বংস করেছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী ওখানে একবারও যায়নি। তার মানে এটাই একটা বার্তা যাচ্ছে যে তুমি দুর্নীতি করো, তুমি রেপ করো, তোমার পাশে মুখ্যমন্ত্রী আছে, কিন্তু তুমি যদি সৎ হয়ে থাকো, তুমি একজন সৎ নাগরিক হয়ে থাকো এই রাজ্যের, মুখ্যমন্ত্রী বা অ্যাডমিনিস্ট্রেশন তোমার সাথে থাকবে না। তো বার্তাটা এবার মানুষই বুঝবে কি বার্তাটা যাচ্ছে। আসন্ন ভোট ও ইলেকশনও আছে, মানুষ সেটা বিচার করবেন এবং মানুষ সঠিক বিচার করেই হয়তো বেঙ্গল এবারে আবার উই উইল গেট ব্যাক আওয়ার গোল্ডেন গুজ বেঙ্গল ওয়ান্স মোর। একদমই, আপনি তো অভিজ্ঞ আইনজীবী সূর্যনীল দা, আমি বলবো সুপ্রিম কোর্টের কাছে যে কয়েকটি আবেদন করা হয়েছে ইডির তরফে, সেখানে তাদের যেরকম দাবি রয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিয়ে যাওয়া, আপনি যেমনটা বললেন যে গাড়ির মধ্যে থেকে যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেটা তো রিকভার করা সম্ভব না, কিন্তু ইডির তরফে একটা দাবি করা হয়েছে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়ে যাওয়া যে বৈদ্যুতিন যন্ত্র থেকে কোনো তথ্য ডিলিট করা এবং ক্লোন করা যেন না হয়, সেই নির্দেশ দেওয়ার জন্য একদম আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং আবেদন করা হয়েছে কয়লা তদন্তে যুক্ত কোনো কেন্দ্রীয় আধিকারিকের বিরুদ্ধে কলকাতা তথা বাংলার কোনো থানায় যেন এফআইআর গ্রহণ করা না হয়। শেক্সপিয়ার সরণি থানায় দায়ের করা যে এফআইআর করা হয়েছে তাতে ইতিমধ্যে স্থগিতাদেশও ইডির তরফে চাওয়া হয়েছে। সর্বোপরি সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন তারা। কি বলবেন, কিভাবে দেখছেন আইনের ভাষায় কিভাবে দেখুন, আমি যখন থেকে মানে ফ্রম মাই ল স্কুল ডেজ অনলি আমি পড়ে এসেছি যে রিট পিটিশন যা হয়, রিট পিটিশনটা করা হয় হচ্ছে কোনো নাগরিক স্টেট এক্সেস বা স্টেট স্টেটের আগেনস্টে যদি কোনো তার গ্রিভান্স থাকে, সেইটা রিড্রেসেলের জন্য রিট পিটিশন করে। এই প্রথমেই রাজ্য দেখলাম যেখানে একটা গভর্নমেন্ট সংস্থা অন্য গভর্নমেন্ট সংস্থার এগেনস্টে এবং মুখ্যমন্ত্রীর এগেনস্টে রিট পিটিশন করতে হচ্ছে। মানে এটা কতটা যে দুর্ভাগ্যজনক। মানে আমাদের ফ্রেমার্স অফ আওয়ার কনস্টিটিউশন আজকে যদি ডক্টর বি আর আম্বেদকর বেঁচে থাকতেন, মানে সে মনে হয় তো নিজেই হেসে কুটিপাটি হয়ে যেতেন যে আর্টিকেল 226 বা আর্টিকেল 32 অফ আওয়ার কনস্টিটিউশন, যেটাকে বলা হয়েছে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সিকে ছুটতে হচ্ছে কোর্টে, এবং কোর্টে গিয়ে তাদেরকে অ্যালিগেশনস বলতে হচ্ছে এবং কোর্টকে জানাতে হচ্ছে যে আমরা আমাদের কাজ করতে পারছি না। whereas our constitution promulgates a federal structure where a central agency is supposed to be given all sorts of assistance by the state government or other agencies of the government so that they can conduct their work.
যদি কিছু লুকানোরই না থাকে এরকমভাবে পালানোর কি দরকারটা ছিল? জিনিসপত্র নিয়ে এরকম চুরি করবার প্রয়োজনটা কি হয়েছিল? কি আছে ওই সবুজ ফাইলটায় কি আছে? মানে যদি উনি সবসময় বলে এসছেন আমি কোনো দুর্নীতিতে জড়িত নয়, কেউ কোনো দুর্নীতিতে জড়িত নয়, তাহলে বারবার যখন রাজীব কুমারের ঘটনাটি ঘটলো তখন কেন তাকে ধর্নাতে বসতে হচ্ছে? মানে একজন চিফ মিনিস্টার শহরের সবথেকে গ্যাঞ্জাম জায়গায় বসে পড়ছেন ধর্নাতে, যেন মনে হচ্ছে উনি অপোজিশন। মনে হচ্ছে উনি অপোজিশন পলিটিক্স করছেন। উনি বসে পড়ছেন যে না আমার কমিশনারকে নিয়ে যাওয়া যাবে না, আমার কমিশনারকে কোনো করা যাবে না। বাকি রাজ্যতেও তো হয়েছে এরকম ঘটনা। হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিল, লালু প্রসাদ যাদব অ্যারেস্ট হয়েছিল, কোনো জায়গায় এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। আর এখানে তো মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করতে যায়নি, জাস্ট ইনভেস্টিগেশনের প্রয়োজনে কিছু তথ্য নিতে গেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারে সে কেঁচো খুঁড়তে সাপ বেরোয়, যা ঘটনা ঘটে। এবারে ইডির সাথে এটা করলে এবারে ইডি তো আর প্রেডিকেট অফেন্সেস গুলো ইনভেস্টিগেট করবে না, প্রেডিকেট অফেন্সেস সিবিআই করবে। তো এবারে সিবিআই ইনভেস্টিগেট করবে যে অ্যাকচুয়ালি কি পুরো কনস্পিরেসিটা কি হয়েছিল, কিভাবে উনি খবরটা পেয়েছিলেন যে এখানে এই ঘটনা এইরকম রেড হচ্ছে, ওখানে অতজন, ওখানে ইভেন তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরাও ওখানে পৌঁছে গেছিল যারা স্লোগান দিচ্ছিল। তো তাদেরকে এত তাড়াতাড়ি কিভাবে তাদেরকে মোবিলাইজ করা হলো? তো এই জিনিসগুলো তো খতিয়ে দেখতেই হবে। অ্যান্ড অ্যাজ আ ট্যাক্স পেইং সিটিজেন আমি চাই যাতে আমার ট্যাক্সের টাকা কে নয়-ছয় করছে, না নয়-ছয় করছে, সেটা জানার অধিকার তো আমারও আছে। তো সেটার জন্য তো একটা ইন্ডিপেন্ডেন্ট ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের খুব প্রয়োজন। তো সেটাতে কেন বাধা দিচ্ছে মুখ্যমন্ত্রী? প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে সেখানেই। এবারে সেটা মানুষ বিচার করবে, এটা নিশ্চয়ই বিচার করবে। আর আমি এখনো বিশ্বাস করি যে হয়তো ১৫ বছর ৩ বার আ মাননীয় মুখ্যমন্ত্রীকে সুযোগ দেওয়া হয়েছে রাজ্য পরিচালনা করার জন্য। কিন্তু তিনি যা কাজগুলো করেছেন, সেই কাজগুলো আমার তো মনে হয় না তাকে আর ৪র্থ বার মানুষ সুযোগ দেবে। একটা প্রশ্ন করবো। আপনি ল এর একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে ব্যাখ্যা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা কথা টু বি স্পেসিফিক বলেছেন সূর্যনীল দা যে উনি লটা খুব ভালো জানেন এবং পারলে প্রয়োজন পড়লে সুপ্রিম কোর্টে প্লিড করতেও তার প্রবলেম নেই। তাহলে মুখ্যমন্ত্রী কি আইনটা জানেন না কোথাও গিয়ে? সেটা বলতে চাইছেন? মুখ্যমন্ত্রী তো একজন নিজেই আইনজীবী, কিন্তু তার নাম বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্টে নেই। হয়তো আপনি এটা তো জানেন না। তো উনি যা আইন জানেন, ওনার আইনে যদি বলে যে কোনো মুখ্যমন্ত্রীর এরকম একটা চুরি করবার অধিকার আছে, তো সেটা তিনি গিয়ে কোর্টে বলুক। কোর্ট যদি বলেন যে হ্যাঁ কারুর এগেনস্টে কোনো ইনভেস্টিগেশন এরকম করা হবে, এরকম প্রেসিডেন্টই থাকা উচিত, তাহলে সেটাই দেশের আইন হবে। কিন্তু আমার যেটুকুনি ছোট মাথায় এবং যেটুকুনি আমি পড়াশোনা করেছি, মুখ্যমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীরও কোনো রাইট নেই কোনো ইনভেস্টিগেশনে এইভাবে ইন্টারফিয়ার করবার এবং তথ্য চুরি করবার বা তথ্য ডিলিট করবার। আইনের পরিভাষায় একটা উত্তর চাইবো সূর্যনীল দা, সেটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী কি তদন্ত চলাকালীন ইডির অফিসে ঢুকে ফাইল তুলে নিতে পারেন? সেই মর্যাদা কি মুখ্যমন্ত্রীর আছে? এটা কি আইনের চোখে বাধার সৃষ্টি নয়? অ্যাবসলিউটলি বাধা সৃষ্টি। মুখ্যমন্ত্রী কেন, স্বয়ং প্রধানমন্ত্রী এই কাজটি করতে পারে না। কোনো কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে একজন মুখ্যমন্ত্রীও একজন সিটিজেন অফ দিস কান্ট্রি। কোনো সিটিজেন যার উপরে ভারতের আইন লাগু হয়, সে কোনো ইনভেস্টিগেশনে এইভাবে ইন্টারফিয়ার করে বাধা দিয়ে গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে প্রিভেন্ট, তাদের কাজ করা থেকে প্রিভেন্ট করা, এটা কোনো মতেই আইনসঙ্গত নয়। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ওনাদের এগেনস্টে এখন রিসেন্টলিও হয়তো মাননীয় প্রধানমন্ত্রী, আদরণীয় প্রধানমন্ত্রী হয়তো এই জিনিসটা হবে হয়তো বুঝতে পেরেছিলেন, এরকম কিছু ঘটনা ঘটতে পারে বা এরকম একটা বেআইনি জিনিসপত্র কার্যকলাপ চিফ মিনিস্টাররা করতে পারে। তাই জন্যই কিছুদিন আগে একটা আইন আনা হয়েছে যে যদি কোনো চিফ মিনিস্টার বা কোনো ইভেন ফর আ ম্যাটার অফ ফ্যাক্ট প্রধানমন্ত্রীও যদি কোনো অফেন্সে যদি তাকে অ্যারেস্ট করা হয়, তাকে তাহলে তার পদ ছাড়তে হবে। তো যদি এরকম ঘটনায় যদি চিফ মিনিস্টার যদি এরকম কাজ করে, উইচ প্রুভস যে কোনো এরকম কোনো আইন নেই যেখানে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কোনো নেতাকেই রাইট দেওয়া আছে কোনো ইনভেস্টিগেশনে ইন্টারফিয়ার করবার মতো। আমি বলব আপনি বললেন সিবিআই এবারে আসবে এবং সিবিআই এর মতো করে সমস্ত বিষয়গুলো কেন সেদিনকে ওখানে আরো তৃণমূল সমর্থকদেরকে ওইটুকু সময়ের মধ্যে মোবিলাইজ করা হয়েছিল, সেই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি সিবিআই তদন্ত করবে। আমি বলব যদি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয় সূর্যনীল দা, তাহলে কি মুখ্যমন্ত্রীর জন্য আইনি বিপদ বহুগুণে বাড়বে? সিবিআই দেখুন কি কাজ করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট ইয়েস
সেন্ট্রাল এজেন্সিজ আমার সবসময় আমি ছোটবেলার থেকেই আমার আস্থা ছিল। আমি সবসময় ছোটবেলার থেকেও শুনে এসেছি যে সিবিআই পেছনে লেগে গেছে। তার মানে খুব গুরুতর একটা খুব গভীর একটা কিছু ঘটনা ঘটেছে। তো অফকোর্স যদি সেরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটার কারণে যদি সিবিআই যদি ইনভেস্টিগেশনের ডাইরেকশন দেয় মহামান্য আদালত, তো সেটার ক্ষেত্রে সিবিআই যেটা করবে আই এম শিওর জাস্টিস উইল প্রিভেল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি চাই? যাতে সত্যটা বাইরে আসে। এই যে কাজগুলো করে রাজীব কুমারের ঘটনা হোক, কি নারদার সময় হোক, কি আজকের দিনে এই যে ঘটনাটি ঘটলো ইডির কার্যে বাধা দেওয়া, সবকিছুতেই আমরা দেখছি যে যখনই কোনো সেন্ট্রাল এজেন্সি কোনো কাজ করবার চেষ্টা করছে to prevent or to bring to books a corrupt person or somebody who is involved in some sort of a criminal activity, সেই সময় মুখ্যমন্ত্রী নিজে পার্সোনালি গিয়ে, এরকমও নয় যে কোনো কর্মীরা গিয়ে তৃণমূলের কর্মীরা চলে যাচ্ছে কোনো প্রোটেস্ট করছে বা কিছু করছে, স্বয়ং খোদ মুখ্যমন্ত্রী নিজে গিয়ে নিজের গাড়িতে গিয়ে কাগজপত্র তুলছে। আর আরেকটাও প্রশ্ন ওঠে যে যদি উনি বারবার করে বলছিলেন সেই দিনকে ঘটনার দিনে 8 তারিখে যে তৃণমূলের নাকি প্রার্থী লিস্ট আছে ওখানে, তৃণমূলের পার্টির নিজস্ব কিছু ডকুমেন্টস এটসেট্রা আছে। তো যদি পার্টিরই ডকুমেন্টস এটসেট্রা থাকে তাহলে সেই জিনিসগুলো কলকাতা পুলিশের অফিসিয়ালসরা কেন হাতে ধরে করে ওনার গাড়িতে তুলবে? তাহলে উনি ওনার কর্মীদেরকে নিয়ে যেতেন, তৃণমূলের কর্মীদেরকে নিয়ে যেতেন। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি তো নিজেই স্বীকার করছেন যে এটা তৃণমূলের কাগজ ছিল, ওখানে তৃণমূলের প্রার্থী লিস্ট ছিল, তৃণমূলের স্ট্র্যাটেজি ছিল। তো ওখানে কলকাতা পুলিশের গুন অফিসিয়ালসদের গুন্ডার মতন ব্যবহার করে তারা কি করে এই কাজটা করতে পারে? একদমই। আমি একটা প্রশ্ন করব যে আমরা যতদূর আ আ আমার আমার সাংবাদিকতার অভিজ্ঞতা খুব বেশি নয় সূর্যনীলদা। কিন্তু আপনি একজন অভিজ্ঞ আইনজীবী। আমি আপনার কাছে জিজ্ঞাস্য এটা আমার যে আমরা তো সাধারণত আপাতদৃষ্টিতে দেখেছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তখনই তদন্তে আসে যখন মানি লন্ডারিং, মানি ট্রেল এই সমস্ত বিষয়গুলো ইনভলভ থাকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তার মানে খুব গুরুতর একটি অভিযোগ করেছেন যে তার ইলেকটোরাল সমস্ত নথি লুট করেছে ইডি। তাহলে কি মুখ্যমন্ত্রী তঞ্চকতা করছেন কোথাও গিয়ে? আমার যতদূর মনে হয় প্রতীক জাইনের বাড়িতে হয়তো এই যে ভুয়ো ভোটার, তাদের কিভাবে ভোট দেওয়া, তো যারা মারা গেছে তাদেরকে কোন রোহিঙ্গা গিয়ে কোন ভোট দেবে, এইসব জিনিসগুলো হয়তো ছিল। উনি ভয় পেয়ে গেছিলেন যে ইডির হাতে যদি এগুলো পড়ে যায়, যদি ওরা নিয়ে নেয় তখন কি হবে। ইডি নিশ্চয়ই শুধু মানি লন্ডারিং এবং যা অফেন্সেস আছে ইডির ইনভেস্টিগেট করবার, সেই কারণেই গেছিল। বাট ওনার ওই যা হয় মানে আহ, এটা ওই বাংলার ওই যে বাগধারাটি আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, ওই জিনিসটাই হয়ে গেছে যে উনি ভয় পেয়ে গেছিলেন যে যদি এটা ফাঁস হয়ে যায়, কেউ যদি এটা হাতে পেয়ে যায়, কিছুভাবে লিক হয়ে যায়, কেউ জানতে পেরে গেল, তখন তাহলে কি হবে। তো আমার মনে হয় ওনার হয়তো জিনিসপত্র ছিল, বাট জিনিসপত্র এই রেসপেক্টটাই ছিল যে ভুয়ো ভোটাররা কিভাবে, কারা কারা ভুয়ো ভোটার আছে, তাদেরকে কত টাকা দেওয়া হয়, তাদেরকে কিভাবে মোবিলাইজ করা হয়, হয়তো এই জিনিসপত্র হয়তো লেখা ছিল। আর উনি সেটাতেই ভয় পেয়ে গেছিলেন যেটা ফাঁস হয়ে যাবে। ইলেকটোরাল বন্ডের কি কোনো ভূমিকা থাকতে পারে বলে আপনার ধারণা? কারণ ডিআর লটারি থেকে কয়েক হাজার কোটি টাকা আগের নির্বাচনগুলিতে নেওয়া হয়েছিল তৃণমূলের তরফে। এটা তো ইনভেস্টিগেশন, অনগোয়িং ইনভেস্টিগেশন। আমি তো ইনভেস্টিগেশনের পার্ট না, তো সেটা বলতে পারবো না। হয়তো হতেও পারে। শতাধিক এত মামলা আপনারা করে থাকেন। কি বুঝছেন? দেখুন, এটা তো বলা মুশকিল। মহামান্য আদালতই যা ডিসিশন নেবে সেটাই আমরা সবসময় সেটা রেসপেক্ট করে এসেছি এবং আগেও রেসপেক্ট করতে থাকবো। কিছু, কিছু লোকজন আছে যারা আদালতে গিয়ে একটা হাঙ্গামা করার চেষ্টা করেছে। সেটা আগেও দেখেছি, অনেকবার হয়েছে। বিচারপতির ছবি লাগানো হয়েছে, পিকেটিং হয়েছে, হেনা হয়েছে, তেনা হয়েছে। কিন্তু হোপফুলি মহামান্য আদালত জাস্টিস দেবেন এবং যারা এই জঘন্য কাজে যারা ইনভলভ ছিল তাদের কিছু না কিছু শাস্তি তো হবেই। আমি আইনের দুটো প্রশ্ন করব যে সুপ্রিম কোর্ট কি এই মামলাকে সাংবিধানিক সংকট হিসেবে দেখছে সূর্যনীলদা? সুপ্রিম কোর্ট কিভাবে দেখছে তো আমি সেটা বলবো না। বাট হ্যাঁ, দিস অ্যাকচুয়ালি ট্যান্টামাউন্টস টু ব্রেকডাউন অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। যখন ইন আ ফেডারেল স্ট্রাকচার, যখন চিফ মিনিস্টার নিজে গিয়ে একটা সেন্ট্রাল এজেন্সি একটা সেন্ট্রাল এজেন্সির কাজে হস্তক্ষেপ করছে এইভাবে এবং তাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে, দ্যাট অফকোর্স ট্যান্টামাউন্টস টু ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল এমার্জেন্সি। এবারে জিনিসটা হচ্ছে, এবারে সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে সেটা দেখে, প্রেসিডেন্ট কিভাবে সেটা দেখে, আদরণীয় প্রধানমন্ত্রী কিভাবে সেটা দেখেন, দেখার বিষয় আছে। এবং কালকের তো শুনানি আছে, আশা করছি কিছু পজিটিভ, এবং যেটা পজিটিভ এই ক্ষেত্রে নয় যে আমাদের পক্ষে বা কারোর বিপক্ষে, এরকম কিছু, যেটা সত্য সেই সত্যটা যাতে বেরিয়ে আসে, সেই দিকেই একটা স্টেপ হয়তো
যাবে। যেভাবে শুনানি বানচাল হয়ে গেল, আগামীকাল যে শুনানি সুষ্ঠুভাবে হবে সে ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? না, আজকেই তো একটা নোটিফিকেশন এসছে অনারেবল চিফ জাস্টিসের অফিস থেকে যে যারা শুধু ইনভলভড আছে ওই দুটি মামলাতে শুধু তারাই এন্ট্রি পাবেন এবং মামলাটি লাইভ স্ট্রিম করা হবে যাতে সবাই দেখতে পায় কি হয়েছে। তো আমার মনে হয় কালকের হয়তো বিশৃঙ্খলাতে যেটা এক গোষ্ঠী করতে চেষ্টা করেছিল যাতে মামলাটি না হয় সেটা হয়তো কালকের ওরা সাকসেসফুল হবে না। আমরা অনেক তদন্ত দেখি যে কোর্ট মনিটরড হতে। আমি বলব আদালত কি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সরাসরি পর্যবেক্ষণ করতে পারে? ডেফিনেটলি মহামান্য আদালত সবার উপরে। Judiciary is the last bastion for any citizen and the last checks and balance which is given to a common citizen to prevent এরকম টাইপের ঘটনা যাতে আজকে আজকের এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে হয়েছে। তার মানে আপনি ভাবুন যে গ্রাম বাংলায় আহ, তৃণমূলের যারা ছোটখাটো নেতারা আছে, যারা তৃণমূল কর্মী আছে, তারা কিরকম অত্যাচার করে যারা তৃণমূল করে না তাদের ওপরে। স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে যদি এই বার্তাটা দেয়, তার মানে তো এই বার্তাটা যাচ্ছে সবার কাছেই যে আমি যা যতই গুরুতর অপরাধ করি না কেন, আমি যদি তৃণমূলের কর্মী হই, আমি যদি তৃণমূলের নেতা হই, স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে আসবে বাঁচাতে। তো এটা তো একটা প্রেরণা দেওয়া হচ্ছে আরো ক্রাইম করবার জন্য। মুখ্যমন্ত্রী যদি সাজা না পান সেক্ষেত্রে কি সূর্যনীল দা আগামীতে অন্যান্য মুখ্যমন্ত্রীরাও তদন্তে ডাইরেক্ট হস্তক্ষেপ করার সাহস পেয়ে যাবেন? এটা তো বলা মুশকিল, বাট হ্যাঁ, ইট উইল সেট আ ভেরি রং প্রেসিডেন্ট যে এরকম করে শুধু মুখ্যমন্ত্রী কেন, যে কেউ এটা কোনো গুন্ডা মস্তানও যদি এরকম করে। শেখ শাহজাহানের সময় তো আমরা দেখেছিলাম যে সেই সময় তো ইডি সিবিআই এর লোকজনের ওপরে হামলা হলো। তো এটা একটা জেনারেল ট্রেন্ড চলছে কেন জানি না। মানে বেঙ্গলেই এরকম একটা, ইট ইজ সো শেমফুল। আমার বন্ধু বান্ধবরা যারা বাইরে থাকে, অন্যান্য স্টেটসে থাকে, তারা আমাকে জিজ্ঞেস করে যে এটা তোদের স্টেটে কি চলছে, এরকম কেন হয়। মানে ইট ইজ সো এম্বারেসিং এন্ড সো শেমফুল যে যে বাংলায় একসময় আহ, গতকালকেই গেল স্বামীজির জন্মদিন, আবার আসছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। এক সময় বাংলার বাংলার পুত্র ছিলেন এরা, আর আজকের দিনে এই চোর ডাকাত এরা আজকের দিনে বাংলার মুখ হয়ে দাঁড়িয়েছে। খুবই এম্বারেসিং। অ্যান্ড হোপফুলি ভগবান আমাদের দিকে তাকাবেন এবং এই সংকট থেকে বাঁচাবেন, এবং আবার সে বাংলা যে একসময় ওয়ান অফ দ্য টপ মোস্ট জিডিপি কন্ট্রিবিউটার ছিল দেশের, আবার সেই ভালো দিনগুলো আমরা ঘুরে পাবো। প্রশ্ন আপনার কাছে ২০২৬ এর নির্বাচনের আগে নির্বাচন এসেই যায় কিন্তু সুজনীল দা এই সমস্ত বিষয়ের সাথেই কারণ নির্বাচন আসন্ন। ২০২৬ এর নির্বাচনের আগে এই মামলা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড় রাজনৈতিক একটা বোঝা হয়ে দাঁড়ালো? এটা তো মানুষের উপরে ডিপেন্ড করছে, মানুষ কিভাবে দেখছে জিনিসটাকে, এবং মানুষের যাতে চক্ষু জ্ঞান হয়, সমস্ত কিছু তারা যাতে বুঝতে পারে এবং ব্যালট বক্সে যাতে সেটার ইম্প্যাক্টটা দেখতে পাই, সেটাই আমি আশা করব যাতে প্রত্যেকবার যখন এরকম কিছু একটা ঘটনা ঘটে, যে এম্বারেসিং ফোন কলসগুলো আমি সারা দেশ থেকে পাই আমার বন্ধু বান্ধবদের থেকে, সেগুলো যাতে বন্ধ হয়। এক্সট্রিমলি এম্বারেসিং প্রথমেই আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। গতকালকে আমার একজন বন্ধু ফোন করেছিল, সে এটা নিয়েই আলোচনা করছিল যে এরকম ঘটনা ঘটছে। সেও একজন উচ্চপদস্থ গভর্নমেন্ট আধিকারিক অন্য একটি রাজ্যে। তো সেও জিজ্ঞেস করছিল যে আমরা তো এটা ভাবতেই পারি না যে আমাদের চিফ মিনিস্টার এরকম কিছু করবে। একদমই। আমি বলব রাজনৈতিক প্রতিহিংসা বললেই কি সব আইনি প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় সুজনীল দা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় বলতে শোনা যায় যে ভিনডিকটিভ মোটিভ। ভিকটিম কার্ড। তো মমতা ব্যানার্জির যেটা মেন ভোট ব্যাংক, তারাও ভিকটিম কার্ড খেলে, তো তাই জন্য তার নেত্রীও ভিকটিম কার্ড খেলছে। ভিকটিম কার্ডের ওপরেই তো তার ভোট ব্যাংকও বেঁচে আছে এবং তিনিও বেঁচে আছেন। একদমই। যদি কোনো সাধারণ নাগরিক এই কাজ করতেন তাহলে কি একই ছাড় পেতেন সুজনীল দা? অ্যাবসলিউটলি নট, ইমিডিয়েটলি তার জেল হতো। আমি তো সেখানেই আমি আশ্চর্য যে এখনো পর্যন্ত কেন মুখ্যমন্ত্রীকে কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে না। ডেফিনেটলি নেওয়া উচিত। কোনো সাধারণ ব্যক্তি হলে যদি আমি গিয়ে করতাম, আমি ইমিডিয়েটলি অ্যারেস্ট হয়ে যেতাম। বা তুমি যদি গিয়ে এরকম কোনো ঘটনা তে কোনো রেডিং বা সিজারের সময় তুমি যদি এরকম কোনো ঘটনা ঘটাতে, তুমি অ্যারেস্ট হয়ে যেতে। ইট ইজ নট দ্য ল। দ্য ল ইজ দ্যাট ইউ হ্যাভ টু অ্যালাউ আ গভর্নমেন্ট অফিসিয়াল টু ডিসচার্জ হিজ ডিউটিজ অ্যান্ড হিজ ফাংশনস। সেখানে হস্তক্ষেপ করা হয়েছে, তো ইট ইজ অ্যান অ্যাবসলিউটলি কগনিজেবল অফেন্স। একদমই। আমি বলব ক্যাভিয়েট দখল করা হলো শাসক দলের তরফে সুপ্রিম কোর্টে। সেটা কি কোনো লাভজনক হবে? খুব একটা ফলপ্রসূ? ক্যাভিয়েট তো কিছু না, ক্যাভিয়েট মানে হচ্ছে যে দুপক্ষ করে না শুনে কোনো অর্ডার না দেওয়া। তো ইট ইজ নাইদার হিয়ার নট। একদমই। আমি বলব শেষ ছোট্ট দুটো প্রশ্ন। প্রশ্ন একটাই যে আইনের ঊর্ধ্বে কি মুখ্যমন্ত্রী এবং সেটা যদি
মানে না হয় তাহলে কি মুখ্যমন্ত্রীর সমূহ বিপদ সামনে? আপনি যেমন আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনের ঊর্ধ্বে না তো মুখ্যমন্ত্রী, না আদরণীয় প্রধানমন্ত্রী, না আমি, না তুমি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন সর্বোপরি এবং আইনের সেই কারণেই ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল 32 আর আর্টিকেল 226 কে বলেছিলেন দ্য হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। কারণ আর্টিকেল 32 আর আর্টিকেল 226 আর দ্য রেমিডিজ given to a citizen to counter any sort of state excess. তো আইন সর্বোপরি থাকবে এবং আমার আস্থা আছে যে মহামান্য আদালত যেটা সঠিক সেটাই করবেন এবং সত্যটি বাইরে বেরিয়ে আসবে। সেই অ্যাঙ্গেলে দেখতে গেলে সত্যি মুখ্যমন্ত্রী বিপদে। অফকোর্স বিপদে পড়া উচিত। অ্যাজ এ কমন সিটিজেন আমি বলছি তার বিপদে পড়া উচিত। কেন বিপদে পড়বে না সে? আমার এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন এবং যে প্রশ্নটার জন্য এতটা ডিলে সেই প্রশ্নটা সবথেকে শেষে রেখেছি। আর শেষ প্রশ্ন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তাকে যেভাবে সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লায়াবেল এবং স্লেন্ডারের মাধ্যমে ফেলা যায় সেটা। মুখ্যমন্ত্রী যে বললেন যে আ ক একদম অভিযোগ করেছেন যে কয়লা পাচারের টাকা নেওয়া নিয়ে, কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারী পৌঁছে দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। এই সমস্ত বিষয়ে কয়লা পাচার নিয়ে সেটাতে মুখ্যমন্ত্রী কোনো জবাব দিয়েছেন আপনাদের চিঠিতে? আপনারা তো চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। চিঠি আমরা পাঠিয়ে দিয়েছি, ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সেটার কোনো রিপ্লাই পাইনি। যদি রিপ্লাই না পাওয়া যায় চিঠিতে আমি যা লিখেছিলাম আমার মক্কেলের নির্দেশে, সেটার বেসিসে আমরা অ্যাকশনস নেব তারপরে। এখনো পর্যন্ত আমি কোনো রিপ্লাই পাইনি সেটার। শুভেন্দু অধিকারী বা আপনি আপনারা কি পরবর্তী বা কোন দিকে এগোবেন ভাবছেন? সেটা আমার মক্কেল যেভাবে আমাকে বলবে, ইনস্ট্রাক্ট করবেন সেভাবে করব। যা আইনি পদ্ধতি আছে, যা ল আমাদেরকে যা রিসোর্সেস দেয় সেই রিসোর্সেস গুলো আমরা ইমপ্লিমেন্ট করব। মুখ্যমন্ত্রী আমি বলব, এর সাথে একটা ছোট্ট প্রশ্ন আমি এড করব সূর্যনীলদা। মুখ্যমন্ত্রী এই যে জনসমাবেশে দাঁড়িয়ে বিরোধী দলনেতার নাম নিয়ে একদম ডাইরেক্ট তিনি মানি সাইফনিং এর কথা উল্লেখ করছেন। আমি বলব সেক্ষেত্রে দাঁড়িয়ে আ আপনারা কি আরো কঠিন পদক্ষেপ নিতে চলেছেন আগামীতে? সেটা আমরা সিচুয়েশন বুঝে দেখব। ৭২ ঘন্টাটা পেরিয়ে যাক। As soon as that is over, we will take a strategic call what is to be done next. কারণ ওখানে তো বলেই দিয়েছিলাম যে তুমি যদি ৭২ ঘন্টার মধ্যে প্রুফ গুলো না দিতে পারো, যে অ্যালিগেশনস গুলো করেছো, যা লিগ্যাল রিসোর্সেস আছে সেগুলো we will explore. We will take actions accordingly.